আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল ক্রিকেট কনফ্লিক্ট। কনফ্লিক্ট কোথায় না আছে, আমাদের ঘরে, আমাদের বাইরে, আমাদের সমাজে, আমাদের দেশে, দেশের বাইরে, সব জায়গায় কনফ্লিক্ট বিরাজমান। ক্রিকেটেও কনফ্লিক্ট চলছে, কোনটা ভালো কোনটা মন্দ, কে দলে চান্স পেলো কে পেলো না, কাকে নেওয়া উচিত ছিল কাকে নেওয়া ছিল, কেন কে সে ভালো পারফর্ম করছে না, কী করলে সে ভালো পারফর্ম করবে, কাকে কোচকে বাদ দিতে হবে, কোন কোচকে বাদ দিতে হবে, কোন প্লেয়ারকে ইনক্লুড করতে হবে, কোন সিলেক্টরকে বাদ দিতে হবে, সব কিছুর মধ্যে একটা কনফ্লিক্ট। আর সেই জন্যই আমাদের জন্ম ক্রিকেট কনফ্লিক্ট। তো প্রথমেই যে কথাগুলো বলবো, স্কোয়াড আপনারা জেনে গেছেন, আপনারা 15 সদস্যের স্কোয়াডটাও জেনে গেছেন এবং স্ট্যান্ড বাই দুজন প্লেয়ারের কথাও আপনারা জেনে গেছেন। এই পুরো স্কোয়াড নিয়ে বলতে গেলে আমি শুধু একটা জায়গায় বলবো যে সেইখানে আমরা মেহেদী মিরাজকে শুধু মিস করেছি। আমাদের যে এক্সপেক্টেড যে একটা টিম আমরা চেয়েছিলাম সেখানে শুধু মেহেদী মিরাজকে আমরা এখানে ইনক্লুডটা দেখিনি। এছাড়া বাকি যে প্লেয়ারগুলো আছে, আমরা আপনারা যেভাবেই বলেন না কেন, বর্তমানের পারফরমেন্স, এক একটা প্লেয়ারের ফর্ম, সব কিছু বিবেচনা করে আসলে এর বাইরে তো আর আমাদের প্লেয়ার নেই। বিকজ আমাদের রিজার্ভের আর এমন কোনো প্লেয়ার নেই যাকে আমরা অ্যাকচুয়ালি দলে অন্তর্ভুক্ত করিনি। সেই হিসেবে বলতে গেলে আমরা বর্তমানে যে অবস্থায় আছি, টিমটা আসলে এরকমই হওয়ার কথা ছিল, এরকমই হয়েছে। শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা হচ্ছে মেহেদী মিরাজকে কেন দলে রাখা হলো না, আর একটা হচ্ছে সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হলো। তো এই বিষয়টাকে যদি এখন আমরা একটা বিশদ আলোচনা করতে যাই, প্রেক্ষাপটটা চিন্তা করি। অ্যাকচুয়ালি আপনারা জানেন, সদ্য আমরা একটা সিরিজ শেষ করলাম জিম্বাবুয়ের এগেনস্টে, সেতে আমরা 4-1 জয়ী হয়েছি। বাট অ্যাকচুয়ালি আমাদের অনেকের জন্য এইটা একটা অ্যাসিড টেস্টের জায়গা ছিল, যে তারা প্রুফ করবে যে তারা দলের জন্য কতটা অপরিহার্য। সাইফুদ্দিনের বিষয়টাই আসি প্রথমত। সাইফুদ্দিনের বিষয়টা যেটা হচ্ছে, সাইফুদ্দিনের ক্ষেত্রে আমি যেটা বলবো, সাইফুদ্দিনের প্রতি আমার যে এক্সপেকটেশন ছিল বিং এ পেসার অ্যান্ড অলরাউন্ডার হিসেবে, আসলে সত্যিকার অর্থে এই অ্যাসিড টেস্টে আমি বলবো আসলে সে পাস করতে পারেনি। আপনারা হয়তো বলতে পারেন যে সে তো 8টি উইকেট নিয়েছে। অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের উইকেটই সব কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে কোন টুর্নামেন্টের জন্য এই অ্যাসিড টেস্টটা দিয়েছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য সে একটা টেস্ট দিয়েছে, এবং সে জানেন দীর্ঘদিন যাবৎ তার ফিটনেসের প্রবলেম ছিল। তো সেখান থেকে ওভারকাম করে সে আবার দলে অন্তর্ভুক্ত হয়েছে, হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সে হয়নি। তো এখন কথা হচ্ছে যেটা হচ্ছে, উনি যে বল এবার পারফর্ম করেছেন, আসলে আমি সত্যিকার অর্থে বলবো যে তার যে একটা ইয়াং এজ, তার যে গতির সাথে তার যে পারফরমেন্স যাওয়ার কথা, সত্যিকার অর্থে সেটা হয়নি। আপনারা অনেকে বলবেন যে সে ইয়র্কার মাস্টার, সেখানেও সে উনি হতাশ করেছেন। আমাদের অনেক সিনিয়র অনেকে বলেছেন যে তাকে কেন বলা হলো না ইয়র্কার। এটা কোনো প্লেয়ারকে কি বলতে হবে যে তোমার কোনটার মধ্যে এক্সপার্টিস আছে তুমি সেটা ইম্পোজ করো? তো সেটা আসে না। তো যাই হোক, এই বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে আমাদের যে ধারাবাহিকভাবে যে প্লেয়ারগুলো সংযুক্ত হয়েছেন 15+ আরও স্ট্যান্ড বাই 2, সেই হিসেবে আমি শুধুমাত্র মেহেদী মিরাজের অনুপস্থিতিটাকে আমি একটা প্রশ্নবিদ্ধ মনে করি আমার পক্ষ থেকে। কারণ এখানে যে তানভীর ইসলাম আমি মনে করি যে বায়োল্যাটারাল সিরিজগুলোতে তাকে দলভুক্ত করে আমাদেরকে আরও পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, তাকে প্রুফ করার সুযোগ ছিল। কারণ আপনাকে মনে রাখতে হবে, আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপে। সব দেশই চেষ্টা করে তাদের একদম বেস্ট প্লেয়ারগুলোকে যাতে ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলতে পারে, এবং মেহেদী মিরাজের আপনারা জানেন এটা T20 বলেন এবং ওয়ানডে ফরম্যাটে বলেন, তার সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার এই দলভুক্তি না হওয়াটা, ক্রিকেট বোর্ড এবং লিবু ভাইকে বলবো স্পেশালি, আপনি এই বিষয়টা বিবেচনা করতে পারতেন। কেন করেননি, এটা এখনও সুযোগ আছে। আমি মনে করি আমাদের যে সামনে যে আসন্ন বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আমাদের স্পিনারদের ভালো করার একটা সুযোগ আছে, এবং সেই ক্ষেত্রে মেহেদী মিরাজ যেহেতু অলরাউন্ডার, এবং আপনারা জানেন যে আমাদের ওপেনিং স্লটে একটা প্রবলেম যাচ্ছে, সেই অর্থে আমি বলবো না যে মেহেদী মিরাজকে ওপেনিং স্লটে কখনোই না। আমি এই দলে যেমন বলবো যে আমি সবচেয়ে খুশি হতাম যদি আমরা জাতিগতভাবে আমরা লিটন দাসকে বাদ দিতে পারতাম। ধারাবাহিকভাবে তার ব্যর্থতা আমাদের ওপেনিং স্লটে একটা বড় ধাক্কার কারণ। আমাদের যদি তামিম ইকবাল ধারাবাহিকভাবে, আমি আগেও বিভিন্ন শোতে বলেছি, ধারাবাহিকভাবে যদি তামিম ইকবাল আমাদের পারফর্ম করতো, তাহলে লিটন দাসের জায়গা হতো না। অথচ আমরা অনেক প্লেয়ারকে হারিয়েছি যারা লিটন দাসের চেয়ে ভালো ছিল। ইমরুল কায়েসকে হারিয়েছি, তো আমরা অনেকেই কিন্তু হারিয়েছি, কিন্তু সেই পরিমাণ সুযোগ কিন্তু আমরা অন্য অনেক প্লেয়ারকে দিই। আনামুলকে কিন্তু আমরা, লিটন যে পরিমাণে সুযোগ পেয়েছে, আনামুলকে কিন্তু সেই পরিমাণ সুযোগ আমরা কখনোই দিইনি। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমার সামনে আরেকটা এপিসোড আসছে দর্শক মন্ডলী, সেটাতে আমি বলবো অ্যাকচুয়ালি বাংলাদেশের বেস্ট 11 আসন্ন ওয়ার্ল্ড কাপের জন্য কী হওয়া উচিত। এবং আমি এখানেও বলে রাখছি যে লিটন দাসকে আমি কখনোই ওপেনিং স্লটে দেখতে চাই না, এবং আমার কোনো যে 11 আমি বেস্ট 11 ঘোষণা করবো, সেখানে লিটন দাসের পজিশন হবে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার। কারণ সৌম্য সরকার এবং তামিমই হচ্ছে ওপেনিং ব্যাটসম্যানের ওপেনিংয়ের দায়িত্ব পালন করবে। আমি যাই হোক, ওটা অন্য এপিসোডে বলবো।
তো সেই লক্ষ্যে দর্শক মণ্ডলী আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আমাদের দলটা মোটামুটিভাবে সব দিক দিয়ে ঠিক আছে, কারণ এর বাইরে আর আমাদের কোনো বিকল্প প্লেয়ার নেই। শুধুমাত্র যদি আমরা মেহেদী মিরাজকে ইনক্লুড করতে পারতাম তাহলে আমাদের দলের মধ্যে সমস্ত কিছু পরিপূর্ণ হতো। এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে যে যাদেরকে দলভুক্ত করা হলো এবং যাদেরকে দলভুক্ত করা হলো না, দেখেন ভুল ত্রুটিতেই মানুষ, আমরা কেউই 100% না। এবং যে প্লেয়ারকে বাদ দেওয়া হচ্ছে, স্পেশালি আমি যার কথা বলছি সাইফুদ্দিনের কথা, সাইফুদ্দিন আমাদের কোনো ম্যাচ উইনার কি প্লেয়ার না। আমাদের দলে আপনারা জানেন প্রত্যেকটা দলে কিছু কি প্লেয়ার থাকে। আমাদের সাকিব আল হাসান আমাদের কি প্লেয়ার, মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের কি প্লেয়ার, ওপেনিং ব্যাটসম্যান একটা কি প্লেয়ার থাকে, আমাদের তাসকিন কি প্লেয়ার, মুস্তাফিজ কি প্লেয়ার, দিজ আর দ্য কি প্লেয়ার, এবং বাকিগুলো হচ্ছে সহযোগী প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের খুব ভেবেচিন্তে আমাদের একাদশটাকে নির্ধারণ করতে হবে। আমরা 15ও পেয়েছি, 17 পেয়েছি, বাট বেস্ট 11টাকে নিয়ে আমাদেরকে আসন্ন ওয়ার্ল্ড কাপে খেলতে হবে। আর একটা বিষয় হচ্ছে ডক্টর মনে রাখতে হবে দর্শক মণ্ডলী, আমাদের উইনিং কম্বিনেশন বলে কোনো কথা নেই। এটা একটা বাজে কনসেপ্ট বর্তমান ক্রিকেটে। আপনি কার এগেনস্টে খেলছেন, কোন টিমের এগেনস্টে, সেইটাই গুরুত্বপূর্ণ বিষয়। পিচের অবস্থা কী, পিচের কন্ডিশন কী, সেইটার উপরে কিন্তু একাদশ নির্ধারণ করা হয়। আমি যদি কোনো একটা টিমকে এর আগের ম্যাচে এর মাধ্যমে জয় পাই এবং অপেক্ষাকৃত পরের দলটা যদি আরও স্ট্রং হয়, দ্যাট ডাজেন্ট মিন আমি এই দল নিয়েই খেলবো। আর ক্রিকেটটা একটা অপশনের জায়গা, ঠিক আছে। যেমন আমরা এখন ধরেই নিয়েছি যে আসলে আমরা যদি লিটন দাসকে ওপেনিংয়ে দিই তাহলে আমাদের 4টা ম্যাচের মধ্যে হয়তো দেখা যাবে একটা ম্যাচ ভালো খেলবে, বাকি ম্যাচ খেলবেই না। তার মানে হি ইজ নট ফিট ফর ওপেনার। তার কোন যোগ্যতা, কারণ তার যে বড় সমস্যাটা হচ্ছে তার ক্রিকেটিং সেন্সের সমস্যা, তার ক্রিকেটের গ্রামারের সমস্যা। এখন দলের সাথে এতজন কোচ আছেন, তারপরে বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য লোক আছেন, সবাই আছেন, আমরা সবাই বলছি, কিন্তু লিটন তার ভুলগুলো ধরতে পারছে না। তো কাজেই যে কথাটা আমি বারবার বলতে চাই যে লিটন দাস অবশ্যই দলে থাকবে, কিন্তু সে থাকবে জাকের আলীর জায়গায়। জাকের আলী আমি মনে করি সবসময় স্ট্যান্ড বাই ক্রিকেট হিসেবে থাকবে। জাকের আলীর যে খেলা দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন, ওয়ার্ল্ড কাপ লেভেলের মতো কনফিডেন্ট প্লেয়ার জাকের আলী না। শুধুমাত্র যেহেতু উইকেট কিপার দরকার সেই জন্য জাকের আলী দল থাকুক, বাট বেস্ট 11-এ জায়গা করার মতো সেই জাকের আলীর জায়গাকে আমরা লিটন দাসকে আমরা খেলালে আমাদের ব্যাটিং স্ট্রেংথটা বাড়বে। এবং আপনি জানেন যে আমাদের লিটন দাসের একটা বিগ শট খেলার একটা অভিজ্ঞতা আছে, যেখানে সেখানে তার পজিশনে উইকেট কিপার পজিশন থেকে রান এক্সেলেট করার তার একটা সুযোগ আছে। আর আপনি যদি কম্পেয়ার করেন তানভীর ভার্সেস মেহেদী, তাহলে মেহেদী তানভীরের চেয়ে যোজন মাইল এগিয়ে থাকে। তো কোনো হয়তো তার রিসেন্ট টাইমসে তার পারফরমেন্স ভালো হয়নি, কিন্তু সেটা একটা প্রুভেন প্লেয়ার। তো কাজেই ওয়ার্ল্ড কাপের মতো বড় আসলে তার এক্সপিরিয়েন্স আছে, এইটা মনে হয় লিউ ভাইয়ের এই বিষয়টাকে যত্নবান হওয়া উচিত ছিল। তো ওভারঅল দর্শক মণ্ডলী যেটা হচ্ছে টিম 15 আপনারা জানেন, টিম 17 আপনারা জানেন, পুরো 17 জন দলকে হিসাব করতে গেলে শুধুমাত্র আমরা যদি তানভীরের জায়গায় আমরা যদি শুধু মেহেদীকে মিরাজকে ইনক্লুড করতাম তাহলে সমস্ত কিছু ফ্যান্টাস্টিক ছিল। আর সাইফুদ্দিনের ব্যাপারে আমি বলবো, সাইফুদ্দিন হচ্ছে ইয়াং ওল্ড গাই। সে একটা যুবক, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যুবকের তারুণ্য নাই। আপনারা যদি তানজিব সাকিবকে দেখেন, সাকিব দেখেন ওর কিন্তু একটা এগ্রেসিভ একটা ভাব আছে, বলে পেস আছে। হোয়ারাজ আমাদেরও পেস করছে, সাইফুদ্দিন করছে 126 to 30, 132 এর মধ্যে। তো এখন কথা হচ্ছে কি, 2020 ম্যাচ হচ্ছে, এটা এরকম হয় আপনি উইকেট নেবেন নাহলে রান চেক দেবেন, দুইটার একটা। বাট আপনার অ্যাগ্রেশনটা কিন্তু থাকতে হবে। তো যেই কারণে তাকে আমি মনে করি তার ফিটনেস লেভেলটা এখনও পরিপূর্ণ না। সাইফুদ্দিন ফিটনেস লেভেলটা আরও সামনে তার অনেক ভবিষ্যৎ আছে। আমরা একটা সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়ারে তাসকিনকেও পাইনি। তো কাজেই তার অর্থ এই না যে তাসকিন সেই সময় যোগ্য ছিল না। তো আমার মনে হয় সামনে তার কেরিয়ার সামনের দিকে আছে। আমি এইটুকু দর্শক মণ্ডলী বলবো যে স্কোয়াড যা হয়েছে ভালো হয়েছে, শুধুমাত্র আমার কনসার্নে যেটা হচ্ছে মেহেদী মিরাজ থাকা দরকার ছিল, এবং টিমে উইনিং কম্বিনেশন বেস্ট 11 যেটা হবে সেটা আমার পরবর্তী এপিসোডে আমি ডিক্লেয়ার করছি। আমি মনে করি এই এপিসোড নিয়ে খেললে এবং আমার প্লেয়াররা যদি সাফেল করেও খেলতে পারি ইনশাল্লাহ আসন্ন বিশ্বকাপে ভালো হবে। তবে আমাদের প্রস্তুতি জিম্বাবুয়ের কাছে মোটেও ভালো হয়নি।